গল্পদাদুর আসরে আজকের বিশেষ নিবেদন সুবীর ভট্টাচার্যর লেখা মৃত্যু ফাঁদে মণি মহিষে। এটি একটি ভিন্ন স্বাদের সত্যি অ্যাডভেঞ্চারের অসংখ্য বিপদসংকুল রাতের ঘটনা। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে সুবীর ভট্টাচার্যের লেখা মৃত্যু ফাঁদে মণি মহেশে। পরিকল্পনা ছিল টিউন্ড থেকে 3 দিনে ইন্দ্রহার পাস পেরিয়ে 2 দিনে নেমে যাব লামু গ্রামে। সেখান থেকে হাটসর হয়ে চলে যাব মণি মহিষ। কিন্তু ম্যাকওয়েলগঞ্জ পৌঁছে যা শুনলাম তাতে পাস ক্রসের ইচ্ছে তখন মাথায় উঠেছে। এমনিতেই অক্টোবরের মাঝামাঝি সময়টা যে হিমালয়ের ট্রেক শুরু করার পক্ষে খুব আদর্শ নয় তা জানতাম, কারণ শীত তখন প্রায় আসবো করে। কিন্তু এবার নাকি সেপ্টেম্বরের মাঝ থেকেই হিমালয়ের অবস্থা খুব খারাপ। বরফ পড়া সেই তখন থেকেই শুরু হয়ে গেছে। WHIM এর ডিরেক্টর ভদ্রলোক খুব আন্তরিকভাবেই বললেন, পাস কস করার রিস্ক আর নেবেন না। উপরের অবস্থা খুব ভালো নয়। তাছাড়া ও পথে পোর্টার পাওয়া এখন বেশ ডিফিকাল্ট। তার থেকে বরং কাংড়া, চম্বা, ডালহাউসি, হাজিয়া দেখে নিন। ভদ্রলোকের অযাচিত উপদেশে মেজাজটা খিঁচড়ে গেল। তবু মুখে হাসি ভাব রেখে বললাম, তবে মণি মহিষটাই করে আসি, কি বলেন? পাকা গোপের ফাঁকে হাসির রেশ ছড়িয়ে বললেন, তাও কি পারবেন? আগস্ট মাসেই তো এবার প্রায় 10 ফুট বরফ ছিল। যাত্রার সময় ঠান্ডা আর ল্যান্ডস্লাইডে 5 জন লোক মারা গেছে। তবু একবার শেষ চেষ্টা করে তো দেখি। ভদ্রলোকের চেম্বার ছেড়ে বেরিয়ে আসার সময় বেশ আত্মবিশ্বাসী গলায় বলে এলাম। কোথাও আর সময় নষ্ট না করে পরদিনই চম্বা। রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল 6:30টার বাস ধরে সোজা হাটস্যার। বুড্ডল নালা ধরে ছোট্ট গদ্দি গ্রাম হাটস্যার। চারপাশে সবুজ পাহাড়, হালকা বরফ পড়ে আছে খাবড়ালস আর একধার পিকের মাথায়। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। বাসস্ট্যান্ডের গায়েই শান্তি লজ। দোতলার ছোট্ট একটা ঘরে আমার ঠাঁই মিলল। আপাতত হাটসরে আমি একা, আর কোনো ট্যুরিস্ট বা ট্রেকার নেই। দুপুর ফুরোবার আগেই চারপাশের পাহাড়ের মাথা ঘিরে মেঘ জমল। 2-1 পশলা বৃষ্টি, সাথে টুপটাপ বরফ। রাতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজায় ডিনার সেরে কম্বলের তলায় গুছিয়ে বসলাম। পুনিরামজি, লজের মালিক, এলেন গল্প করতে। পাহাড়িদের মতোই বেশ সহজ সরল মানুষ। বললাম আমার আগামীকালের পরিকল্পনার কথা। শুনে প্রায় আঁতকে উঠলেন। এখন ऊपर क्यों जाए ना कि मौसम भी कभी कभी बहुत खराब हो जाता है। रास्ते में बर्फ भी है। হেসে বললাম, আপনি ওসব নিয়ে ভাববেন না, মাত্র তো 3 দিনের ব্যাপার। মৌসুম খুব খারাপ হবার আগেই নেমে আসবো। শুনিলাম খুব দুঃখ মুখ করে বললেন, जो आपका मर्जी सब्जी। 20 অক্টোবর, ঝকঝকে সকাল। খাবড়ালস আর একধার শিখরের মাথায়
দিনের প্রথম রং চলকে চলকে পড়ছিল। নীল আকাশ হালকা রোদের সোনালি শাড়িতে সাজছিল। বেশ ঠান্ডা। বেরিয়ে পড়লাম। হাটসরের ঘুম সবে তখন ভাঙছে। হাঁটা শুরুর ঘণ্টাখানেক পর রাস্তাটা একটু কঠিন হলো। এতক্ষণ নদীর কিনার ধরে চলার পথ হঠাৎ লাফিয়ে পাহাড়ের চড়াই ঢাল ধরেছে। নিচ দিয়ে দুরন্ত উচ্ছ্বাস নিয়ে বোল্ডারে বোল্ডারে নেচে চলেছে বুটদল। নির্জন পথ, গাছগাছালির ডালে ডালে পাখিরাও নিশ্চুপ। শান্ত নিরিবিলি চারপাশে পৃথিবী। আপন মনে হাঁটছিলাম। সকালের রোদ পাহাড়ের ঢালে ঢালে ছোটাছুটি করছিল। অনেকক্ষণ একটানা চড়াই ভেঙে পথ এবার নামছে। ঘোড়কা ঘোটে কাঠের ব্রিজের কাছে এসে থমকে দাঁড়ালাম। ছোট্ট কাঠের পুল, তলা দিয়ে বিজয় কেতন উড়িয়ে হাহা করে হাসতে হাসতে ছুটে গেছে নদী। নদী পেরোতেই সামনে বোল্ডার ছড়ানো রাস্তা শটান উচ্চতা নিয়েছে। খুব বেশি দূর এগুইনি, হঠাৎ পথের বাঁকে দেখি ছেলেটাকে। পিঠের উপর ভারী মালের বোঝা ধীরে ধীরে নেমে আসছিল। এ পথে আজ যে ভিনদেশি কোনো মানুষ দেখবে তা মনে হয় ওর কল্পনায় ছিল না। কাছাকাছি আসতে জিজ্ঞেস করলাম, কোথা থেকে আসছো? ধানচ। তোমার না? আমার কথা শেষ হওয়ার আগেই বলল, সুরজরাম। এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ার কথা। পুনিরামের কাছে শুনেছিলাম ধানচতে সুরজরামের দোকান আছে। তাই ঠিকই করেছিলাম আজকে রাতটা ওর কাছে খাওয়া থাকা করব। শুধু আগামীকালের জন্য সামান্য কিছু ড্রাই ফ্রুট নিয়ে বেরিয়েছি। অন্তত এ পথে যে আর একজন মানুষ আছে সেটা জেনেও কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। সুরজরাম আমার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, ऊपर का हालत बहुत खराब है बाबूजी। आदमी लोग भी नहीं है, आप उतर चलो। কিন্তু আমার কেন জানি না একটা জেদ চেপে গিয়েছিল। কারুর কোনো সতর্ক বাণীতেই কান দেবার মতো মনের অবস্থা তখন ছিল না। জিজ্ঞেস করলুম, যাত্রীদের জন্যে তৈরি ঘরগুলো আছে তো? তা আছে সবজি। পিঠের উপর থেকে ভারী বোঝাটা নামাতে নামাতে বলল, তারপর একটু থেমে আবার বলল, কিন্তু ঘরগুলো তো বৃষ্টিতে পড়লে থাকতে পারবেন না, একদম টুটা ফুটা সবজি। বুকের মধ্যে যেটুকু নিশ্চিন্ততা খুঁজে পেয়েছিলাম, ওর পরের কথাগুলো রোদের তাপে শিশিরে উবে যাওয়ার মতো তা উবে গেল। কিন্তু বুকের ভাব মুখের পড়তে না ফুটিয়ে গলায় জোর করে স্বাভাবিকতা এনে বললাম, कोई बात नहीं है, मेरा पास प्लास्टिक है, एक रात ठीक गुजर जाएगा। এগিয়ে গিয়েছিলাম। পিছন থেকে সুরজ ডাকলো। ঘাড় গুড়িয়ে তাকাতে একটা চাবি ডিং আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, সবজি মেরা দোকান কা চাবি। তারপর আমার কোনো কথার অপেক্ষায় না থেকে তত্তর করে নিচের দিকে এগিয়ে গেল। খানিকটা নেবে ওখান থেকে চিৎকার করে সে বলল, সবজি ফেরার পথে হাসরে কারুর কাছে দিয়ে দেবে। বলে আবার এগিয়ে গেল। ফের চড়াই। বাঁদিকে পাহাড়ের গায়ে রোদ্দুর ধুয়ে নেমে আসছে ঝর্ণা। গতকাল এই সময় থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল। আজ কিন্তু ঝকঝকে দিন, নীল আকাশ গতদিনের স্মৃতিকে ভোলাতে চাইছিল। নির্জন পথ। গত বিকেলের বৃষ্টিতে ভেজা ভেজা, উচ্চতা বাড়ছে, সঙ্গে সঙ্গে গাছপালাও ধীরে ধীরে কমে আসছে। 12:30 নাগাদ পৌঁছে গেলাম ধানচ। ব্যাস, হাঁটা শেষ।
ধানচো জায়গাটা যে খুব সুন্দর তা কিন্তু নয়। চারপাশে ন্যাড়া পাহাড়, মাঝে ছড়ানো একটা উপত্যকা। মেষপালকরা ভেড় বগরি চড়াতে এখানে আসে, থাকে, তারপর অক্টোবরের শুরুতে শীত আসার আগেই নেমে যায়। তবে প্রতি বছর জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী এই 1 মাস যাত্রা হাঁটা চলে পথে। তখন ধানচোয় খুব ভিড়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থী মানুষরা আসে মণিমহিষ, তাল হ্রদ এতে পুজো দিতে। সারা পথে তাদের ছড়ানো স্মৃতি দেখতে দেখতে এসেছি। ধানচো ঢোকার ঠিক মুখে ডান দিকের ঢাল ঘেঁষে সুরজরামের ছোট দোকান, পাথরের দেয়াল, ওপরে স্লেট পাথরের চালা। তালা খুলে ঢুকলাম। পরপর বেশ কয়েকটা খুবড়ি, প্রতিটি খুবড়িতে কাঠের তক্তার খাটিয়া। স্যাকটাকে রেখে বাইরে এসে বসলাম। হাতে এখন অনেকটা দিন, চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। পাহাড়ের ঢাল যেখানে শেষ হয়েছে সেখান দিয়ে ছুটেছে বুটডল। একটু দূরে মণিমহিষ যাত্রীদের জন্য ভাঙাচোরা ঘর দুটো, কাঠের ধোঁয়ার ছোপ ছোপ দাগ তার সারা গায়ে। এক ঝাঁক পাহাড়ি পায়রা তাদের ডানায় রোদ্দুর ছড়িয়ে চক্কর খাচ্ছিল পাহাড়ের গায়ে। সকালে কেমন রৌদ্র ছিল, কিন্তু মাঝ দুপুরের পর থেকেই মিয়ে গেল রোদ্দুর। পাহাড়ের খাঁজে খাঁজে আলো লুকিয়ে পড়ল। মেঘ চাপা দিয়ে সারা হিমালয় যেন অবেলাতেই শুয়ে পড়েছে। গোধূলির মুখে বৃষ্টি নামল, বেশ ঝমঝম করে। সুরজরামের কথা এতক্ষণে মিলছিল। সত্যি এই বৃষ্টিতে ওই ভাঙাচোরা ঘরে থাকা যেত না। শুয়ে শুয়ে ওর কথাই ভাবছিলাম। পাহাড়ি এই মানুষগুলোকে যত দেখি অবাক হয়ে যাই। কত দরাজ, কত উদার এদের মন। সভ্যতার স্বার্থপরতা, ঈর্ষা এখনো এদের ছুঁতে পারেনি। কি প্রয়োজন ছিল একটা অজানা অচেনা মানুষকে ঘরের চাবি দিয়ে যাবার? মনে পড়ছিল সেই পাঞ্জাবি ভদ্রলোকের কথা। বাস জিপ কিছু না পেয়ে জিউড়ি থেকে সারাহান যাচ্ছিলাম পায়ে হেঁটে। বেশ চড়াই পথ, তারপর ঠাঠা রোদ্দুর। পাঞ্জাবি ভদ্রলোকটি স্কুটার চালিয়ে নামছিলেন। আমাদের হাঁপাতে হাঁপাতে উঠতে দেখে স্কুটার থামিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? সারাহান। সে তো অনেক দূর, হেঁটে যাবেন কি করে? কেন, নিচে যে বলল খুব বেশি দূরে নয়। আমার কথা শুনে ভদ্রলোক এবার হেসে ফেললেন, বললেন, যে বলেছে ভুল বলেছে। এখান থেকে কমসে কম 10-12 কিলোমিটার পথ ওটা। যে নিশ্চিন্ততায় আমরা হাঁটছিলাম ওর কথায় এবার মুখ শুকিয়ে গেল। আমাদের অসহায় মুখের দিকে চেয়ে একটু ভেবে বললেন, একটা কাজ করুন, আমার স্কুটারটা নিয়ে যান। ফেরার পথে নিচে যে চায়ের দোকানটা দেখছেন ওইটা, ওখানে রেখে যাবে। ভদ্রলোকের কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমরা তো ভাবতেই পারি না এভাবে অপরিচিত কাউকে নিজের দামি কোনো কিছু দিয়ে দেবার কথা। হেসে বলেছিলাম, আমরা কেউ স্কুটার চালাতে জানি না। উনি খুব সংকুচিত হয়েছিলেন আমার উত্তর শুনে। একজন হলে আমি পৌঁছে দিতাম, কিন্তু আপনারা যে দুজন। নিজের অপারগতার জন্যে যাওয়ার আগে বারবার ক্ষমা চেয়েছিলেন। সেদিন বুঝেছিলাম হিমালয়ের এই বিস্তৃত বিশালতায় মানুষকে উদার
স্বার্থহীন করে। সূর্যরামের অন্ধকার ঘরে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, বাইরে তখন ঝড় বৃষ্টি থেমে গেছে। দরজা খুলে বেরিয়ে এলাম। নিশুতি জ্যোৎস্না রাত। মনে পড়ল আগামীকাল লক্ষ্মী পূর্ণিমা। নদীর ওপারে পাহাড়ের মাথায় চতুর্দশীর চাঁদ উঠেছে। নীল জ্যোৎস্নায় পাহাড়, নদী, উপত্যকা, বনানী সব ভাসছে। এই যেন এক স্বপ্নের পৃথিবী। বেশ হাড় কাঁপানো ঠান্ডা, তবু এমন সুন্দর রাতকে বাইরে রেখে ঘরে যেতে ইচ্ছে করছিল না। পরদিন একটু দেরি হলো বেরোতে। প্রায় 8টা বাজল। মাত্র 6 কিলোমিটার পথ, যদিও পুরোটা কঠিন চড়াই, তবু জানতাম যত আস্তেই হাঁটি 12টার মধ্যে ঠিক মণিমহিষ পৌঁছে যাব। আকাশ আর ঝকঝকে নীল। উত্তরে ছবিয়া পাশে আশপাশের শিখরে রোদ্দুর এসে পড়েছে। ঠান্ডা হাওয়ায় দোল খাচ্ছে পাহাড়ি ঝোপঝাড়। নিঃসঙ্গ কাকের কর্কশ চিৎকারে নির্জনতা ভাঙছিল স্বপ্ন ভাঙার মতো করে। দুপাশ দেখতে দেখতে চড়াই ভাঙছিলাম। সুন্দরশ্রী থেকেই রাস্তার শরীরে মাঝে মাঝে বরফের ছোপ লেগেছিল। গৌরীকুণ্ড পার হতেই বরফে ঢাকা পথ। যত উপর দিকে উঠছিলাম বরফের পরিমাণ বাড়ছিল। প্রায় পায়ের পাতা ঢেকে যাওয়ার মতো নরম তুষার। গতকালই পড়া। 5 ঘন্টা লাগলো 6 কিলোমিটার আসতে। শেষ 1 কিলোমিটার পথ পেরোতেই তো প্রায় 1 ঘন্টা লাগলো। ক্লান্ত পা দুটোকে টেনে মণিমহিষে পৌঁছতেই কিন্তু সব শান্তি ক্লান্তি এক নিমেষে উধাও। পূর্ব থেকে দক্ষিণ আকাশ জুড়ে তুষারাবৃত শিখর, সাদা বরফে চারিদিক ঢাকা। মণিমহিষ শিখরে পায়ের নিচে ছোট্ট তালটা লেক। টলটলে নীল জল। আকাশে সাদা মেঘের মতো তালের জল বরফ ভাসছে। লেকের বাঁদিকে কৈলাস, তার পাশে আন্দ্রোন এবং আরো একটি নাম না জানা পিক। শিকড় ছোঁয়া ঠান্ডা বাতাসে তালের বুক পেয়ে পড়ে থাকা চূড়ো ছবিগুলো ঢেউয়ের ধাক্কায় ভাসছিল। তালের চারপাশে প্রায় 3-3.5 ফুটের উঁচু পাঁচিল। তার গা ঘেঁষে বরফ ছড়ানো পরিক্রমার পথ। শ্যাকটাকে একটা পাথরের উপর ডেকে হাঁটতে হাঁটতে এলাম মণিমহিষের ধানের কাছে। মণিমহিষ শিখরের ঠিক নিচে তাল ছুঁয়ে মণিমহিষ স্থান। সাদা বরফের আলপনা আঁকা অজস্র রঙিন পতাকা আর সিঁদুরে রাঙানো ত্রিশূল ঘেরা পাথরের মহাদেব। চারিদিকে নিশ্চিম নিস্তব্ধতা। সকাল যে এত নির্জন হতে পারে তা আমার আগে জানা ছিল না। তালের চারপাশে ঘুরে ঘুরে 1 ঘন্টা কোথা দিয়ে যেন কেটে গেল। একবার মনে হয়েছিল ফিরে যাবার কথা, কিন্তু পরক্ষণেই পূর্ণিমা রাতের মণিমহিষ দেখার লোভ সে ভাবনাকে পিছনে টেনে দিল। চড়াই ভাঙার উত্তাপ শরীর থেকে উবে যেতে ঠান্ডায় কাঁপছিলাম। শিকড় ছোঁয়া ঠান্ডা বাতাস যেন জমিয়ে দিতে চাইছিল। উঠে এলাম সন্ন্যাসীর সরাই চত্বরে। পুনিরাজি বলেই দিয়েছিলেন এই সরাইটার কথা। তালের কিনার থেকে বেশ অনেকটা উপরে একটা ওভারহ্যাংকের নিচে পাথরের ছোট্ট ঘরটা। কাঠের দরজা খুলে হামাগুড়ি দিয়ে ঢুকলাম। ভেতরটা বেশ গরম, তবে একটা ভ্যাপসা গন্ধ। দরজার উল্টো দিকে দেয়াল ঘেঁষে কাঠের তক্তা পাতা। ক্যারিম্যাটটা ওর উপর বিছিয়ে নিলেই সুন্দর বিছানা হয়ে যাবে। ঘরের মাঝখানে ধুনি জ্বালাবার কুণ্ডু,
কিছু বাসনপত্র কৌটোকটা দেখলাম এদিক ওদিক ছড়ানো। খিদে পেয়েছিল খুব। স্যাকের পকেট থেকে চিঁড়ে ভাজার প্যাকেট বার করলাম। খুব হিসেব করে খরচ করতে হচ্ছে, কারণ একদিনের আনা খাবারে দুদিন চালাতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে গায়ে ফেরার জ্যাকেট, মাথায় ম্যাঙ্কি ক্যাপ, পায়ে উলের মোজা পরে বাইরে এসে বসলাম। দুপুরের হলুদ রোদ আকাশ থেকে শিকড়গুলোর মাথায় ঝরছিল। হিমানি হাওয়ায় ঢেউ উঠেছিল সরোবরের জলে। চারপাশের পাহাড়, পাথর, শিখর, ঢাল সব যেন কথা বলা শুরু করেছিল রোদের ভাষায়, হাওয়ার ভাষায়। আমি ভালো লাগার এক অতলান্তিক গভীরতায় যেন হারিয়ে যাচ্ছিলাম। বিকেলটাও বেশ কাটল। আবহাওয়ায় সারাদিন বেশ বন্ধু বন্ধু ভাব দেখালো, কিন্তু ঠিক সন্ধ্যের মুখে হিমালয়ের নিঃশ্বাস যেন ঘন মেঘ হয়ে জাপটে ধরেছিল আমাকে। হিমালয়ের মতিগতি রহস্যময় ঠাকি। সারাদিনে নরম হাওয়ার তেজ বেড়েছে, একটু পরেই শুরু হলো বরফ পড়া। বাতাস যেন এখন রূপকথার সেই গল্পের মতো। ছিল সুন্দরী রানী, হঠাৎ রূপ পাল্টে হয়ে গেল রাক্ষসী। ঘণ্টাখানেক আগেও যে হাওয়া জুনিপারের ঝোপে ঝাড়ে খেলা করছিল, এখন সে তুষার ঝড়। তার সাথে মেঘ, বিস্ফোরণের কান ফাটানো শব্দ। মনে হচ্ছিল যেন চারপাশে পৃথিবীটাকে উলট পালট না করা পর্যন্ত শান্ত হবে না। স্লিপিং ব্যাগে ঢুকে শুয়ে পড়েছিলাম। বাইরে ঝড়ের দাপট রাত বাড়ার সাথে সাথে আরো বাড়ছিল। তবে এটা তাঁবু নয়, এই ভেবে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। ঝড়ের আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। কত রাতে ঘুম ভেঙেছিল ঠিক বলতে পারবো না। বাইরে ঝড়ের দাপট যেন আরো বেড়েছে। কি ভীষণ তার গর্জন! তাঁবুতে থাকলে এতক্ষণ যে কি অবস্থা হতো তা ভাবতেই বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছিল। সকাল হলো, কিন্তু তুষারপাত থামল না। ঘষা কাঁচের মতো দিনের রং। কাল বিকেলে চূড়াগুলোর গায়ে ভুল করেও যেটুকু ছিটে ফোটা কালো দাগ ছিল, আজ তা কোথাও নেই। তালের নীল শরীরটাও প্রায় সাদা হয়ে গেছে। ঝুপঝুপ করে বরফ পড়েই চলেছে। এই মাথায় কি করে ফিরবো তা ভেবে পাচ্ছিলাম না। তবে মন যতই এই তুষারপাত বেশিক্ষণ হবে না এই বিশ্বাসের আশ্রয় খুঁজুক, আকাশের রং কিন্তু তা বলছিল না। সারা সকাল তুষার ঝরল, দুপুরেও থামার নাম নেই। একটা মা ভরাল পাহাড়ি বুনো ভেড়া তার দুই বাচ্চা নিয়ে আমার ঘরের পাশে ওভার হ্যাংকের নিচে এসে আশ্রয় নিয়েছে। তালঘেরা পাঁচিলটা বরফের আড়ালে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছিলাম যত সময় যাবে এখন থেকে বেরানো তত কঠিন হয়ে পড়বে। শেষ বিস্কুটটা দুটো দিয়ে লাঞ্চ ছাড়লাম। তবে নিজের ভবিষ্যতের কথা ভেবে খিদে সেভাবে মালুম দিচ্ছিল না। মনে পড়ছিল মরিস উইলসনের কথা। 1934 সাল। উইলসন তিনজন শেরপা, তেওয়াং, রিনজিং আর স্টেরিংকে নিয়ে বেরিয়েছিলেন এভারেস্ট জয়ের লক্ষ্যে। উঠে এলেন নর্থকলের নিচে 3 নম্বর শিবিরে। সামনেই নর্থকল। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে এলো। শেরপারা আর এগুতে রাজি নয়। কিন্তু উইলসন ফেরার পাত্র ছিলেন না। ফিরে গেল শেরপাড়ার 3 নম্বর শিবিরে তাকে একা রেখেই। পরের বছর এরিক শিপটনের নেতৃত্বে আসা এভারেস্ট অভিযাত্রীর দলে তেনজিং নোরকে ছেঁড়া তাঁবুর মধ্যে উইলসনের মৃতদেহ আবিষ্কার করেন।
বিকেলে তুষারপাত বন্ধ হবার কোনো লক্ষণ দেখা গেল না। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলাম। যদিও বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা, কোনো ত্রুটি ছিল না। সারাদিনই প্রায় বদ্ধ ঘরে আটকা আছি। দরজাটা খুলে একটু বসলাম। ভীষণ ঠান্ডা, মাইনাসের বেশি কয়েক ডিগ্রি নিচে তাপমাত্রা। তবে ওভারহ্যাঙ্গের আড়াল থেকে হাওয়ার ঝাপটাটা নেই। ভেজা তুলোর মতো হু হু করে বরফ পড়ছে। পাঁচিলটা প্রায় ঢেকে গেছে। হঠাৎ দেখি পাঁচিলের উপর দিয়ে হেঁটে আসছে এক তুষার চিতা। নিরাপদ আশ্রয় খুঁজে বেরিয়েছে। লক্ষ্য মনে হয় এই ওভারহ্যাংটাই ছিল, কিন্তু আমাকে দেখতে পেয়ে লাফ দিয়ে পাঁচিলের আড়ালে চলে গেল। সময় যেন আর আমার কাটছিল না। দেখতে দেখতে রাত নামলো তুষারপাতের পায়ে পায়ে। হিমালয়ের এই গহন গভীরে এমন দুর্যোগপূর্ণ রাত শুধু উদ্বেগই দিতে পারে। গত রাত থেকেই পেট ভরে খাওয়া জোটেনি, আর আজ দুপুর থেকে তো একরকম অনাহারেই থাকা। অস্থির ভাবনায় সারা রাত প্রায় জেগেই কাটালাম। মাঝে মাঝে কান পেতে শোনার চেষ্টা করছিলাম বরফ না পড়ার শব্দ, কিন্তু প্রতিবারই আমার উদ্বেগ উৎকণ্ঠাকে আরো গাঢ় করে তুষারপাতের শব্দ পাচ্ছিলাম। দুর্ভাবনায় ক্লান্তিতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙলো, দেখি দরজার ফাঁক দিয়ে আলগোচে আলো এসে পড়েছে। তাড়াতাড়ি স্লিপিং ব্যাগ ছিঁড়ে বাইরে এলাম। তুষারপাত থেমেছে, তবে বড় অভাবী আলোর সকাল। ঘন দুধের মতো কুয়াশায় চারিদিক ঢেকে আছে। এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। তবু আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম, কারণ যে কোন মুহূর্তে আবার বরফ পড়া শুরু হতে পারে। ওপর থেকে নিচে নেবেই বুঝলাম কি ভীষণ অবস্থা এখন পাহাড়ের। চারিদিকে শুধু বরফ আর বরফ। তুষারের গভীরতা হাঁটু ছাড়িয়ে কোথাও কোথাও কোমর পর্যন্ত ছুঁচ্ছিল। কোনো দিকে রাস্তা, কোনো দিকে খাদ, কিছুই বোঝার অবস্থা ছিল না। জানি না এই বরফ ভেঙে হাঁটলে হয়তো পায়ে তুষার ক্ষত হতে পারে। তবু পাগলের মতো মনি মহিষ ছেড়ে বেরোতে চাইছিলাম। উদ্রাই পথ। তা সত্ত্বেও প্রতিটি পদক্ষেপ শক্তি নিংড়ে যাচ্ছিল। হোয়াইট আউটে সামনে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধের মতো হাঁটছিলাম। আসার সময় কোথাও কোথাও পথের অবস্থা দেখে বুক কেঁপে উঠছিল। দু এক জায়গায় তো পাশাপাশি দুটো পা ফেলারও উপায় ছিল না। নিচের দিকে তাকাতে ভয় করছিল। গভীর খাদ যেন হাঁ করে আছে গিলে নেবার জন্যে। এবার যাত্রার সময় একজন নাকি মারাও গিয়েছিল এখানে। আপ্রাণ চেষ্টা করছিলাম অলক্ষণে ভাবনাগুলোকে সরিয়ে রাখতে, তবু ঘুরে ফিরে তা আসছিল। পথের প্রথম পাকটা নিরাপদেই ফিরে এলুম। আশ্বস্ত হলাম ভাঙাচোরা অংশটা নির্বিঘ্নে পেরিয়ে এসেছি ভেবে। হঠাৎ যেন একটু বেশি আত্মবিশ্বাসী হলাম, আর সেটাই কাল হলো। দ্রুত নাবার চেষ্টা করলাম। ভাঙা অংশটা আসলে সামনেই ছিল। সেখানে পা দেবার সাথে সাথে বরফের স্তূপ আমার শরীরে ভার ডাকতে পারল না। টাল খেলাম খাদের দিকে। ঢাল বেয়ে গড়িয়ে গেলাম। হাতের কাছে এমন কিছু পেলাম না যা ধরে বাঁচবো। দ্রুত নিচের দিকে নামছিলাম। আর একটু পরেই কয়েকশো ফুট নিচে পাথর বোল্ডার ছড়ানো গৌরীকুণ্ডর কিনারে আমি লাশ হয়ে যাব। চোখের সামনে মৃত্যুর কালো ছায়া। হঠাৎ কে যেন আমার স্যাকটাকে টেনে ধরলো। পতন রোধ হলো। মুখ তুলে তাকিয়ে দেখি একজন গদ্দি মেষপালক। হাতটা বাড়িয়ে তার লোহার মতো হাতটা ধরলাম।
আস্তে আস্তে উঠে এলাম মৃত্যুর অন্ধকার খাত থেকে জীবনের আলোকিত উপত্যকায়। মানুষটা যে কখন আমার পিছনে পিছনে আসছিল খেয়ালই করিনি। পা দুটো তখনও থরথর করে কাঁপছে, এত ঠান্ডাতেও কুলকুল করে ঘামছিলাম। মানুষটার চোখে তা এড়ালো না। বসেকের ফুটে ফাটা মাঠের মতো ভাঙাচোরা মুখটায় হাসির রোদ্দুর ছড়িয়ে বলল, सब अभी रास्ता बिल्कुल ठीक है, कोई खतरा नहीं है, डरो मत, मेरा साथ आओ। মানুষটাকে সাথে পেয়ে মনে বল পেলাম। বরফ ভাঙতে ভাঙতে এক সময় নেমে এলাম গৌরীকুণ্ডে। বরফের পরিমাণ কমে গেছে। सब अब तुम अकेला ही जाओ, मुझको यहीं रहना पड़ेगा। ওকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছিলাম না। ও আজ না থাকলে এই মণিমহিষ অঞ্চলেই আমার জীবনের সব পাওনা গন্ডা চুকোনো হয়ে যেত। ধানচোর দিকে পা বাড়ালাম। আসার সময় নামটা জেনে নিয়েছিলাম শিবরাম। বিকেল 3টে নাগাদ পৌঁছালাম হাটস্যার। আমার চেহারা তখন 1953 সালে প্রথম নাঙ্গা পর্বত বিজয়ী হারমান বহুলের থেকে মনে হয় কোনো অংশে কম ছিল না। 22,640 ফুট ওপরের পঞ্চম শিবির। রাত্রি 2:30টার সময় হারমান বহল রওনা হলেন। লক্ষ্য নাঙ্গা শীর্ষ, একা, সঙ্গীবিহীন। নাঙ্গা শীর্ষে পৌঁছতেই ভাঙতে হবে আরো 4,000 ফুট। কোমর সমান বরফ ভেঙে চলেছেন। সারাদিন পেটে কিছু পড়েনি। বরফের মধ্যে থেকে পায়ে অসহ্য যন্ত্রণা। লড়াই করে পৌঁছলেন 25,600 ফুট। নেশাগ্রস্তের মতো টলতে টলতে চলেছেন। মাঝে মাঝেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন। তবু মনে দৃঢ় সংকল্প, নাঙ্গা জয় না করে ফিরবেন না। আর মাত্র 1,000 খানেক ফুট। হঠাৎ দেখলেন আর এগোবার জায়গা নেই। নাঙ্গা শীর্ষে প্রথম মানুষের পায়ের চিহ্ন পড়ল। এক নাগাড়ে 17 ঘন্টা আরোহণের পর সফলতা। সন্ধ্যে 7:30। হারমান শীর্ষ থেকে নামছেন। রাত গভীর হয়। চারপাশে ঘন অন্ধকার, অসহ্য ঠান্ডা। পা দুটোয় আর যেন কোনো শক্তি নেই। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি বরফের ঢাল বেয়ে গড়িয়ে গেলেন 14,000 ফুট নিচের রূপল নালায়। তবু হারমানের চোয়াল শক্ত। নিজের মুখে পৃথিবীর মানুষকে শোনাবেন তার অবিশ্বাস্য নাঙ্গা আরোহণের কাহিনী। প্রতি মুহূর্তে যেন জীবন মৃত্যুর লড়াই। রাত শেষ হয়, কিন্তু পথ যেন আর শেষ হয় না। দেখতে দেখতে দিন ফুরিয়ে আসে। সামনে এক নাগাড়ে চলার 3য় রাত। হঠাৎ স্তম্ভিত ফিরে হারমানে। ওই তো দূরে দেখা যাচ্ছে লাল তাঁবুটি। পায়ে যেন নতুন করে বল ফিরে আসে। আহ, তিনি পেরেছেন, জীবন্ত ফিরতে পেরেছেন। 41 ঘন্টা পরে দুর্জয় নাঙ্গা জয় করে ফিরলেন হারমান বহুল। কিন্তু দলের সদস্যরা এমনি করে তাকিয়ে আছে কেন? যেন কোনো অজানা মানুষকে দেখছে। একটু আশ্চর্য হয়ে গেলেন রহমান বহুল। কিন্তু সত্যি এ কোন হারমান? 29 বছরের যুবক 41 ঘন্টা বাদে যখন ফিরলেন, তখন 70 বছরের বৃদ্ধ। মাঝের 41 ঘন্টা তার জীবনের 41টা বছর যেন কেড়ে নিয়েছে। পুনিরাম ওর দোকানেই ছিলেন। আমাকে দেখে ছুটে এলেন। পিঠের থেকে স্যাকটা তাড়াতাড়ি নিলেন। হাত ধরে দোকানে এনে বসালেন। পাশের চায়ের দোকান থেকে গরম গরম 1 গ্লাস চাও আনলেন। চাটা খেয়ে একটু যেন জোর পেলাম।
ইতিমধ্যে স্থানীয় আরো 2-4 জন মানুষ হাজির হয়ে গিয়েছিল। ওরা সবাই যে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল সেটা ওদের কথা শুনে বুঝলাম। কিছুটা পরে একটু ধাতস্থ হয়ে ওদের শিবরামের কথা বললাম। ও না থাকলে যে আজ আমাকে আর জ্যান্ত ফিরতে হতো না সেটাও জানালাম ওদের। আমার কথা শুনে ওরা পরস্পরের মুখের দিকে তাকাচ্ছিল। বুদ্ধি ভাষাতে নিজেদের মধ্যে কি সব বলা বলি করলো। একজন জিজ্ঞেস করলো, आप शिवराम ठीक सुना है तो? हो नाम तो शिवराम बोला, क्यों? এবার কথা বললেন পুনিরাম। শিবরাম এবার 4টার সময় পথে ঠিক ওখানটায় পা ফসকে খাদে পড়ে মারা যায়। পরে 2-1 জন নাকি কখনো কখনো শিবরামকে ওখানে দেখেছে, কিন্তু জান বাঁচানোর কথা এর আগে কখনো শোনা যায়নি। আরো কত কি সব কথা ওরা বলছিল। আমার চোখে তখন শুধু ভাসছিল শিবরামের হাসি মাখা মুখখানা। এতক্ষণ সুবীর ভট্টাচার্যর লেখা সত্যি অ্যাডভেঞ্চারের গল্প মৃত্যু ফাঁদে মণিমহেশে শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।